ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে সব জায়গায় ইউনিফর্ম উইচ ইজ বি। সো এইখানে যদি একটা চার্জ এন্টার করে, কোন একটা চার্জ যদি এখানে এন্টার করে, মানে এই প্লেনে যদি থাকে, যার এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ভি, তখন দেখা যায় যে দেখো এই চার্জটা কোন দিকে ফোর্স ফিল করবে। একটু চিন্তা করে দেখি। আমরা জানি এখানে এফবিআই রুল ফলো হয়, রাইট? এখন কথা হচ্ছে চার্জের জন্য এফবিআই রুল কীভাবে? সেম আইডিয়া, যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জের ডিরেকশনটাই কি আসলে তোমার কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে। সো এখানে আমার এফবিআই রুলকে এভাবে চিন্তা করতে পারো, আই এর ডিরেকশনটা হচ্ছে আসলে পজিটিভ চার্জের ডিরেকশন। নেগেটিভ চার্জের ক্ষেত্রে এটা আবার উল্টা, মানে নেগেটিভ চার্জ যেদিকে যায় কারেন্টের ডিরেকশন হচ্ছে ঠিক তার উল্টা দিকে। সো এখানে যদি এফবিআই রুল অ্যাপ্লাই করি, দেখো আই হচ্ছে এই যে ডান দিকে, আমরা অ্যাজিউম করলাম এই চার্জটা একটা পজিটিভ চার্জ। সো আই হচ্ছে ডান দিকে, বি হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে, আই হচ্ছে ডান দিকে। তাহলে তোমার থাম্ব কোন দিকে পয়েন্ট করে? লেফট হ্যান্ডের। তো যদি আঁকি, দেখো তোমার থাম্বটা পয়েন্ট করতেছে এদিকে, উপরের দিকে। এই হচ্ছে তোমার ওই তিনটা আঙ্গুল, মানে আই এর ডিরেকশনে, আর এই হচ্ছে আরেকটা আঙ্গুল যেটা স্ক্রিনের ভিতরের দিকে, এরকম, রাইট? এরকম হচ্ছে। সো এই হচ্ছে এফ, এই হচ্ছে বি স্ক্রিনের ভিতরে, আর আই হচ্ছে ডান দিকে। আর তোমার যদি এটা বুঝতে প্রবলেম হয়, তুমি সিম্পলি ভি ক্রস বি করেও চিন্তা করতে পারো। ভি ডান দিকে, বি ভিতরে, সো ভি ক্রস বি করলে এটা উপরের দিকে উঠবে। সো এটার উপর ফোর্সটা অ্যাপ্লাই হবে উপরের দিকে, রাইট? আচ্ছা, এখন একটা অবজেক্টের মোশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি একটা ফোর্স কাজ করে, সেটা কি হয়? তার সেন্ট্রিপিটাল ফোর্স হয়। মানে এখানে আইডিয়াটা এরকম যে অবজেক্টটা বা এই চার্জটা এইদিকে এই যে একটা ফোর্স ফিল করলো, এটার জন্য সে কি একটু এদিকে ঘুরে যাবে, দেন এইখানে আসার পর সে এইদিকে একটা ফোর্স ফিল করবে। সো এইভাবে সে আলটিমেটলি একটা সার্কুলার পাথে ঘোরা স্টার্ট করবে। ওকে, সো এখানে এই যে ফোর্সটা কাজ করে, ম্যাগনেটিক ফোর্স যেটা কাজ করতেছে, সেটাই কিন্তু তার সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। সো আমরা এটাকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু, এটার ম্যাস যদি এম হয় আর এই যে সার্কুলার পাথের রেডিয়াস যদি আর হয়, এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আর এই এফটা কি? একটা ম্যাগনেটিক ফোর্স। এখানে ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। আমার চার্জ হচ্ছে কিউ, সো এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি। আর এখানে থিটাটা কত? দেখো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু পারপেন্ডিকুলারলি স্ক্রিনের ভিতরে, আর ভি কিন্তু ডান দিকে, মানে ভি এদিকে আর বি হচ্ছে এইদিকে ভিতরের দিকে। সো এটা কিন্তু 90 ডিগ্রি। সো এটাকে কিউ ভি বি লিখবো। সো এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে আর এর ভ্যালু বের করতে পারে। সো এখান থেকে আর ইজ ইকুয়াল টু দেখা যায় এম ভি বাই কিউ বি। ফর্মুলা মুখস্থ রাখার কিছু নাই, পরীক্ষায় আসলে এইভাবে করে দেখবা যে এফ সমান কিউ ভি বি, আর এটাই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এম ভি স্কোয়ার বাই আর, বের করবা আর এর ভ্যালু কত। ওকে, এরকম কোশ্চেন আসে যে একটা ইলেকট্রন যদি একটা ভেলোসিটি, ইলেকট্রনের ম্যাস তো জানোই, আর একটা ভেলোসিটি দিয়ে দিল, একটা ইলেকট্রন যদি ধরো 300 মিটার পার সেকেন্ডে একটা 10 টেসলা ভ্যালুর ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলারলি এন্টার করে, তখন সে যে সার্কুলার পাথে রোটেট করবে সেটার রেডিয়াস কত। অ্যান্ড এখান থেকে আরও বের করতে বলতে পারে যে তার টাইম পিরিয়ড কত। টাইম পিরিয়ড হচ্ছে 2πr/v। তারপর তার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t। সো অ্যাকচুয়ালি শেষ নাই, যে কোনো কিছুই আসতে পারে। আচ্ছা, এখন এখানে তো আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড আর ভি যখন পারপেন্ডিকুলার, তখন সে অ্যাকচুয়ালি একটা সার্কুলার মোশন ক্রিয়েট করে। যদি সেটা না হয় তখন কি হবে? যদি পারপেন্ডিকুলারলি এন্টার না করে। সো এটা একটু ভিজুয়ালাইজ করে দেখানোটা এখানে টাফ। ধরো ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে এই দিকে, আমি ট্রাই করে দেখি। সো ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে এদিকে, আর একটা চার্জ এবার তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, মানে এখানে আমি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে সাপোজ জি অ্যাক্সিস, এ হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা না, এটা হচ্ছে সাপোজ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের দিকে ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে জি। সো এক্স অ্যাক্সিসের দিকে ম্যাগনেটিক ফিল্ড, ধরো যদি ওয়াই অ্যাক্সিসের দিকে একটা ইলেকট্রন বা একটা যে কোনো একটা চার্জ যদি এইভাবে ঢুকে, মানে এই পারপেন্ডিকুলারলি এন্টার করে, তখন সে কি করে? আমরা দেখছি যে সেইখানে একটা সার্কুলার পাথে এখানে রোটেট করতে থাকে। বাট যদি সে পারপেন্ডিকুলারলি না ঢুকে, একটু এই দিকে ঘুরে ঢুকে,
তখন কি হবে? সো তখন তুমি এটাকে চিন্তা করবা যে এই ভেলোসিটিটার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে। আমরা জানি, ধরো এটাকে তুমি এখন দুইটা আলাদা আলাদা চার্জ হিসেবে চিন্তা করো। আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে যদি কোনো একটা চার্জ মুভ করে তখন তার কোনো ফোর্স নাই, কারণ এফ সমান কিউভিবি সাইন থিটা, থিটা তখন জিরো হয়। আর যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে এন্টার করে তখন সে সার্কুলার পাথে রোটেট করে। সো এই যে তখন এইভাবে রোটেট করবে, বাট এই ভেলোসিটিটা তো এই অবজেক্টটারই বা এই চার্জটারই, রাইট? সো এই ভেলোসিটির জন্য ও রোটেট করবে না বা কোনো ফোর্স ফিল করবে না। সো দেখা যাবে এইদিকে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে সামনের দিকে আগাবে। সো তুমি এটা মোশনটা এরকম দেখবা, চার্জটাকে তুমি এরকম ঘুরতে ঘুরতে সামনে আগাইতে দেখবা। এটাকে বলে হেলিক্যাল স্ট্রাকচার, আর একটা হেলিক্যাল পাথ ফলো করে, মানে এক জায়গায় ঘুরে না, ও এরকম একটা ইয়ে করতে করতে সামনে আগায়। বাট এটা রিলেটেড কোনো ম্যাথ আসে না অ্যাকচুয়ালি, সো এটা তোমরা ইগনোর করতে পারো, জাস্ট আইডিয়াটা একটু বোঝা রাখার জন্য। বা এমসিকিউতে আসতে পারে যে যদি পারপেন্ডিকুলারলি এন্টার না করে তখন এটার মোশনটা কীরকম হয়। অ্যান্সার হচ্ছে হেলিক্যাল পাথ। এইটা ইম্পর্টেন্ট, এই যে উপরে যেটা দেখাইলাম এটা রিলেটেড ম্যাথ অনেক বেশি আসে। আচ্ছা, আমরা এর আগে একটা এক্সাম্পল দেখে আসছি যেখানে আমরা দেখছি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর অ্যাকচুয়ালি কতটুকু ফোর্স কাজ করে, এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। এখন ধরো আমাদের কাছে যদি দুইটা প্যারালেল ওয়্যার থাকে, ইনফাইনাইটলি লং ওয়্যার, এটা হচ্ছে ওয়্যার 1, এটা হচ্ছে ওয়্যার 2। এই ওয়্যার 1-এর ভিতর দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, আর ওয়্যার 2-এর ভিতর দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে। আর এই দুইটা ওয়্যারকে ডি ডিস্টেন্সে রাখা। দুইটা ওয়্যারকে আমি ডি ডিস্টেন্সে রাখছি। তো এখন এখানে দেখা যায় এই দুইটা ওয়্যারের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, আর সেটার ফর্মুলাটা এরকম যে এফ বাই এল। এখানে অ্যাকচুয়ালি ফোর্সটা বের করা যায় না, কারণ দুইটার অ্যাকচুয়ালি লেংথ ইনফাইনাইট। তো সো এখানে আমরা যেটা বের করি সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট লেংথ, অ্যাট্রাকটিভ ফোর্স পার ইউনিট লেংথ। ফোর্স পার ইউনিট লেংথ এফ বাই এল, এটার ভ্যালু হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। ওকে, সো এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স হয় যদি কারেন্টের ডিরেকশন সেম ডিরেকশনে হয়, তখন এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স হয়। আর যদি অপোজিট ডিরেকশনে হয়, এটা হচ্ছে কেস 1। কেস 2 হচ্ছে এরকম যে দুইটা কারেন্ট ফ্লো যদি উল্টা ডিরেকশনে হয়, একটা এদিকে আর একটা এইদিকে, তখন তাদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করে, দুইজনকে উল্টা দিকে ধাক্কা দেয়। ওকে, এটাও বাসায় এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে যদি তোমার কাছে দুইটা ওয়্যার থাকে তার মধ্যে যে কারেন্ট ফ্লো করলে দেখবা যে দুইটা কাছে আসবে আস্তে আস্তে, যদি ফোর্সটা অনেক কম। সো এখানেও তখন ওই একই রিপালসিভ ফোর্স, সেটা হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। যদি তোমার ইন্টারেস্ট থাকে তুমি ডিটেল ভিডিওতে এটা কীভাবে বের করছি বের করতে পারো। মানে এখানে অ্যাকচুয়ালি যেটা করা হয়, ফার্স্ট ওয়্যারের জন্য এখানে তো অ্যাকচুয়ালি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, রাইট? সো ফার্স্ট ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেকেন্ড ওয়্যারটা কী করবে, আবার একটা ম্যাগনেটিক ফোর্স ফিল করবে। সো ওই ফোর্সটা আমরা বের করি, আর সেকেন্ড ওয়্যারটাও আবার এই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। আমরা জানি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার মানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, আবার একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে সে একটা ফোর্স ফিল করে। সো দেখা যায় ও ওকে এদিকে টানে আর ও ওকে এদিকে টানে। সো এই রিপালসিভ অ্যাট্রাকটিভ ফোর্সটাই হচ্ছে এইটা, মানে পার ইউনিট লেংথে এতটুকু ফোর্স কাজ করে। এখানে তোমার এফ বাই এল তো দেওয়া থাকবে না, তুমি আসলে বের করবা এইটা মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। যদি এল দেওয়া থাকে, যদিও এটা ভ্যালিড না কারণ এখানে আমরা ইনফাইনাইট লেংথের ওয়্যার অ্যাজিউম করি, যদি বাই চান্স দেওয়া থাকে তখন তুমি এটাকে এভাবে চিন্তা করবা যে যদি টোটাল ফোর্স বের করতে বলে এফ সমান মিউ নট I1 I2 এল বাই 2 পাই ডি। বাট এটা রেয়ার, আসলে এটা ভ্যালিডও না। আচ্ছা, এবার ধরো দুইটা এরকম প্যারালাল ওয়্যার দিয়ে বললো তাদের মাঝখানে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত।
ডিটেল ভিডিওগুলো তারপর একটু দেখো, আমার মনে হয় ওইটা দেখলে একটু ক্লিয়ার হবে আইডিয়াগুলো, যদি টাইম পাও একটু দেখো। সো এখানে দুইটা ওয়্যারের মধ্যে ধরো I1 আর I2 কারেন্ট যাচ্ছে, দুইটাই ইনফাইনাইট ওয়্যার। এখন এইখানে মাঝখানে কোনো একটা পয়েন্ট, ধরো দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে D, বললো এই ফার্স্ট ওয়্যার থেকে x ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত। সো তুমি চিন্তা করো যে প্রথম ওয়্যারটার জন্য x ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে μ0I1 ডিভাইডেড বাই 2πx, রাইট? বাট ওইটার ডিরেকশন কি হবে? তুমি যদি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো দেখবা এটা এখানে ক্রস। ওকে, সো এটা হচ্ছে ক্রস। আর B2 সেকেন্ড ওয়্যারটার জন্য এইখানে এই ডিস্টেন্সটা হচ্ছে d মাইনাস এক্স, সো এখানে B2 ইজ ইকুয়াল টু μ0I2 ডিভাইডেড বাই 2πd মাইনাস এক্স, অ্যান্ড সেটা কিন্তু একটা ডট, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ডটা রাইট হ্যান্ড রুল অনুযায়ী এইখান থেকে উঠে। ওকে, সো রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে দেখো, এইটা আসবে হচ্ছে একটা ডট। সো ডট আর ক্রস হচ্ছে অপোজিট, সো দুইটা একই জায়গায় যদি দুইটা ভেক্টর অপোজিট ডিরেকশনে কাজ করে তাহলে নিট ভ্যালুটা কি হয়? দুইটার ডিফারেন্স। সো তুমি যে বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিবা, এগুলো তো ভ্যালু দিয়ে আসবে, সো বড়টা থেকে ছোটটা মাইনাস করবা। বাইরের কোনো পয়েন্টেও বের করতে বলতে পারে, মাঝখানে না বললো এইখানে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত এক্স ডিস্টেন্সে। সো তখন দুইজনের জন্যই এটা কি ডট, B1 ও ডট, B2 ও ডট। আর ডট মানে দুইটা একই ডিরেকশনে কাজ করে, তখন তোমার এটা 2πd প্লাস এক্স হবে, আর তখন এই নিট ভ্যালুটা হবে দুইটার সামেশন। রাইট সাইডে থাকলেও সেম, ক্লিয়ার? রাইট সাইডে থাকলেও জাস্ট এখানে B1 এর নিচে d প্লাস এক্স হবে, আর B2 হবে জাস্ট সিম্পলি এক্স। যদি অপোজিট ডিরেকশনে হয় তখন মাঝখানে কোনো একটা পয়েন্টে অ্যাকচুয়ালি অ্যাড হয়। ধরো দুইটা কারেন্ট ফ্লো যদি অপোজিট ডিরেকশনে হয়, ধরো এই পয়েন্টে এখন ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে, যেটা এখান থেকে এক্স ডিস্টেন্সে। সো B1 হচ্ছে তোমার ক্রস এখানে, আর B2 দেখো B2 কিন্তু ক্রস। তুমি যদি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো, তোমার রাইট হ্যান্ডের থাম্বটাকে যদি I2 ডিরেকশনে ধরো তাহলে বাকি চারটা আঙ্গুল স্ক্রিনের ভিতরের দিকে ঢুকতেছে, সো এটাও ক্রস। ওকে, তখন কিন্তু আবার দুইটাকে অ্যাড করবা, কারণ একই ডিরেকশন সেম হইলেই অ্যাড, ডিরেকশন উল্টা হইলেই সাবট্রাক্ট। আবার এখানেও বাইরের দিকে বের করতে বলতে পারে, ধরো এখানে কোনো একটা পয়েন্ট, সেখানে ম্যাগনেটিক ফিল্ড কত এক্স ডিস্টেন্সে। সো এই ওয়্যারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে তোমার ডট, আর এটার জন্য মানে B2-র, এখানে ক্লিয়ার করে লিখি, এই কেসে B2 হচ্ছে 2πx আর এটা হচ্ছে ডট, আর এই কেসে B1 হচ্ছে 2πd প্লাস এক্স, যেটা হচ্ছে ক্রস। সো যেহেতু অপোজিট ডিরেকশন তুমি বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, ক্লিয়ার? ওকে, সো এখানে আরেক টাইপের কোশ্চেন আসে, ম্যাগনেটিক ফিল্ড বের করার পাশাপাশি আরেকটা টাইপের কোশ্চেন আসে যে কোথায় ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জিরো, মাঝখানে নাকি বাইরে কোথাও। সো এখানেও অ্যাকচুয়ালি কয়েকটা কেস হয়। দেখো টাইপ 8, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জিরো কোথায় হয়, যেমন ইলেকট্রিক ফিল্ড কোথায় জিরো হয় এরকম ম্যাথ তোমরা দেখছো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে। সো এরকম ম্যাগনেটিক ফিল্ড কোথায় জিরো হয় এই টাইপের কোশ্চেন আসে। সবসময় মনে রাখবা যদি একই ডিরেকশনে দুইটা কারেন্ট ফ্লো হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে মাঝখানের কোনো একটা পয়েন্টেই, কারণ মাঝখানে যে কোনো একটা পয়েন্ট চুজ করলে এটার জন্য হবে ক্রস, এটার জন্য হবে ডট। সো দুইটা একজন আরেকজনকে নালিফাই করার একটা চান্স আছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। সো এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, তুমি এটা যদি ডিস্টেন্স বলো এক্স, এটা যদি d মাইনাস এক্স বলো, আর এটা হচ্ছে d, তখন তোমার B1 হচ্ছে μ0I1 ডিভাইডেড বাই 2πx, এটা ক্রস, আর B2 হচ্ছে μ0I2 ডিভাইডেড বাই 2πd মাইনাস এক্স উইচ ইজ ডট। সো জিরো মানে কি দুইটা অপোজিট ডিরেকশনে কাজ করে অ্যান্ড ইকুয়াল, মানে B1 ইজ ইকুয়াল টু B2, তখনই এখানে অ্যাকচুয়ালি কি বি নিট বা নিট ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়। সো B1 এই দুইটা ইকুয়াল লিখবা,
দেন তুমি এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালু বের করবা। 2 মিউ নট কাটা এখান থেকে এক্স এর ভ্যালু বের করে ফেলবা ক্যালকুলেটরে। তোমাকে এগুলো ভ্যালু দেওয়া থাকবে আর কি, i1 এর ভ্যালু কত, i2 এর ভ্যালু কত, কনসেপ্ট বুকে ম্যাথ করতে গেলেই খেয়াল করবা এগুলো। আর যদি অপোজিট ডিরেকশনে থাকে, কেস নাম্বার 2, যদি কারেন্ট ফ্লো দুইটা অপোজিট ডিরেকশনে হয়, অপোজিট ডিরেকশনে হইলে মনে রাখবা অবশ্যই বাইরে হবে, মানে হয় এই পাশে হবে বা এই পাশে হবে, মাঝখানে হওয়ার চান্স নেই, কারণ দেখা যায় মাঝখানে সবসময় একই ডিরেকশনে কাজ করে। সো কোন পাশে হবে, যেটার কারেন্টের ভ্যালুটা ছোট, ধরো এখানে যদি i2 লেস দ্যান i1 হয়, তাহলে এই পাশে তুমি 0 পাওয়া কোনো এক জায়গায়। ওকে, সো যেটা বলতেছিলাম যে যেই কারেন্টের ভ্যালুটা ছোট, ওকে, যে এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যেই কারেন্টের ভ্যালুটা ছোট সেইটার কাছে কোনো একটা পয়েন্ট হবে, মানে এখানে তুমি এক্স নিজে অ্যাজিউম করে নিবা। ওকে, অ্যান্ড এটা কমন সেন্স বলে যে এটা ছোটটার কাছেই হবে, কারণ ছোটটার যত কাছে তার ম্যাগনেটিক ফিল্ড তত বড়, আর এই কারেন্টটা যদি অলরেডি বড় হয় সো তার থেকে দূরে রাখাই ভালো। ওকে, সো এই ডিস্টেন্সটা যদি ডি হয় তখন এখানে B1 ইজ ইকুয়াল টু, দেখো এই কারেন্টের জন্য B1 ওইটা হবে একটা ডট মিউ নট I1 ডিভাইডেড বাই 2πd প্লাস এক্স ডট, এখানে ডট হবে, আর B2 হবে কি, B2 হবে একটা ক্রস, আর B2-র ভ্যালু হবে মিউ নট I2 ডিভাইডেড বাই 2πx ক্রস। সো B0 হওয়ার জন্য এই দুইটা কি ইকুয়াল হইতে হবে ওই জায়গায়। সো তুমি এই দুইটাকে ইকুয়াল লিখবা, তারপর আসবে I1 বাই ডি প্লাস এক্স ইকুয়াল টু I2 বাই এক্স, I1 I2 এর ভ্যালু বসো, ডি এর ভ্যালু বসো, এক্স এর ভ্যালু পেয়ে যাবা। সো কোথায় ম্যাগনেটিক ফিল্ড 0 হইতে পারে, এই টাইপের কোশ্চেন আসে। এরপর পরের আইডিয়াটা যে টর্ক অন এ লুপ। আমরা দেখছি যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ থাকে, চার্জ দৌড়ায়, সে একটা ফোর্স ফিল করে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, সে একটা ফোর্স ফিল করে। বাট যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা লুপ থাকে, যে কোনো শেপের লুপ হইতে পারে, বাট আমরা ইজিলি বোঝার জন্য এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের লুপ দিয়ে চিন্তা করতেছি। একটা লুপ থাকে এরকম, আর সেই লুপটাকে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল করে রাখো, মানে এরকম, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এটার সাথে, এই লুপের সারফেসের সাথে প্যারালাল, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো এটার সাথে আমার লুপটা প্যারালাল। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া আছে, সেটা হচ্ছে যে লুপটা যদিও প্যারালাল, এই এরিয়া একটা ভেক্টর অ্যাকচুয়ালি। সো এই যে লুপের যে এরিয়া ভেক্টর সেটা হচ্ছে এই লুপের উপর পারপেন্ডিকুলার, মানে লুপের উপর পারপেন্ডিকুলার, আর এই এরিয়া ভেক্টরের ভ্যালু হচ্ছে এই লুপের যে এরিয়া সেটা। সো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি একটা এরকম একটা লুপ রাখি, যে লুপটার ভিতর দিয়ে এরকম কারেন্ট ফ্লো হচ্ছে, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে এই এরিয়া ভেক্টরটার ডিরেকশনটা কিভাবে বুঝবো আমি বলি। ধরো এই একটা লুপ, এগুলো একটু 3D তো, সো একটু 2D-তে বোঝানো টাফ। সো ধরো এইভাবে একটা লুপে যদি কারেন্ট ফ্লো হতে থাকে, এটা একটু অ্যাক্সিস দিয়ে দিলে তোমরা বুঝতে পারবা, এক্স এটা ওয়াই এটা জি। এরকম যদি একটা লুপে কারেন্ট ফ্লো হয়, যদি মানে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হয় এরকম, সো এইটার দিকে তুমি তোমার ডান হাতের 4টা আঙ্গুলকে ঘোরাও, তখন দেখো তোমার থাম্বটা এইদিকে পয়েন্ট করে, রাইট? কারেন্ট ফ্লোর ডিরেকশনে তোমার ডান হাতের 4টা আঙ্গুল, থাম্ব বাদে 4টা আঙ্গুলকে যদি ঘোরাও, তখন যেই দিকে থাম্ব পয়েন্ট করে সেটাই হচ্ছে তোমার এরিয়া ভেক্টরের ডিরেকশন। আর যদি লুপটাতে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হয় এইরকম, এটার দিকে যদি তুমি তোমার ডান হাতের 4টা আঙ্গুলকে ঘোরাও, মানে এইভাবে যদি ঘোরাও, তখন দেখবা তোমার থাম্বটা এইদিকে পয়েন্ট করে। সো এটা হচ্ছে তোমার এরিয়া ভেক্টরের ডিরেকশন। সো আমরা কিন্তু এইখানে ওইভাবেই আঁকছি।
সো একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে এভাবে প্যারালেল বা ইন আ সেন্স একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি একটা লুপের এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার থাকে, বা অ্যাকচুয়ালি এটার ওরিয়েন্টেশনটা ম্যাটার করে না, যেভাবেই থাকুক, এখানে অ্যাকচুয়ালি তোমার তখন দেখা যায় এই লুপটা একটা টর্ক ফিল করে, মানে এই লুপটা ঘুরতে থাকে। এখানে যদি আই কারেন্ট ফ্লো হয় এই লুপে, তখন দেখা যায় এই লুপটা এখানে ঘুরতে থাকে। কোন দিকে ঘুরবে এখন সেটা ডিপেন্ড করে, সেটা ফর্মুলাটা দেখলে বুঝতে পারবা। এই লুপটা একটা টর্ক ফিল করে। আমরা জানি টর্কই হচ্ছে বেসিক্যালি তোমার রোটেশনাল ফোর্স, যে জিনিসটা যেটা কোনো একটা অবজেক্টের উপর অ্যাক্ট করলে সেই অবজেক্টটা একটা সার্টেন রোটেশনাল অ্যাক্সিসের চারদিকে ঘুরে। সো টাউ ইজ ইকুয়াল টু টাউ মানে হচ্ছে টর্ক, টাউ ইজ ইকুয়াল টু NIAB সাইন থিটা। এটা হচ্ছে টাউয়ের ম্যাগনিটিউড। এখানে এন হচ্ছে যদি এনটা লুপ থাকে, মানে এই লুপটাই যদি ধরো এখানে মাল্টিপল টাইমস থাকে, এন বার যদি থাকে, ইউজুয়ালি থাকে না, যদি থাকে আর কি, কোশ্চেন যদি বলে যে 6টা টার্ন আছে বা 7টা টার্ন আছে, 10টা টার্ন আছে, তখন তুমি বুঝবা এন এর ভ্যালু বলতেছে আর কি। সো NIAB সাইন থিটা, এটা হচ্ছে টাওয়ের ম্যাগনিটিউড। আর টাওয়ের ভেক্টর ফরম্যাটটা দেখলে আমরা তার ডিরেকশনটা সম্পর্কে একটা আইডিয়া পাই। টাও ইজ ইকুয়াল টু NIA ক্রস বি, মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে টর্কের ডিরেকশনটা পাওয়া যায়। সো এ ক্রস বি যদি করো, সো আমরা ওই যে ক্রস প্রোডাক্টের ডিরেকশন থেকে জানি এই ডিরেকশনটা হবে নিচের দিকে, এরকম নিচের দিকে টর্ক কাজ করবে। আর নিচের দিকে টর্ক কাজ করে মানে হচ্ছে এই অবজেক্ট, এই লুপটা আসলে এইভাবে ঘুরবে। ওকে, মানে সে একটু পরে এরকম একটা ওরিয়েন্টেশনে আসবে, মানে সে একটু পরে এরকম ঘুরে যাবে। এটা ডিটেল ভিডিওতে তুমি চাইলে দেখতে পারো কেন ঘুরে যাবে, আর মানে ডিটেল ভিডিওটাতে এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে যদি তোমার ইন্টারেস্ট থাকে। আর আদারওয়াইজ তুমি জাস্ট ফর্মুলা দিয়ে ম্যাথ করে ফেলতে পারবা। টাউ ইজ ইকুয়াল টু NIAB সাইন থিটা আর NIA ক্রস বি। এটা একটু ঘুরে যায় আর কি, এইভাবে ঘুরতেই থাকে। ওকে, সো টর্ক অন আ লুপ, টাউ ইজ ইকুয়াল টু NIA ক্রস বি। এখানে n হচ্ছে নাম্বার অফ টার্নস, কয়টা টার্ন আছে, I হচ্ছে কারেন্ট ফ্লো ইন অ্যাম্পিয়ার, এ হচ্ছে এই যে লুপটার এরিয়া, এর ভ্যালু হচ্ছে লুপের এরিয়া। এরিয়া বের করতে হইলে ধরো যদি এটা রেক্ট্যাঙ্গুলার হয়, এটার হয়তো উইডথ দেওয়া থাকবে আর লেংথ দেওয়া থাকবে, লেংথ ইন্টু উইডথ করলে তুমি এরিয়া পাবা। আর এটা যদি শুধু এরকম রেক্ট্যাঙ্গুলার শেপের জন্যই ভ্যালিড তা না, এটা যে কোনো শেপের লুপেই হইতে পারে, সার্কুলারও হইতে পারে। সো তখন তোমার ওই সার্কুলার যদি রেডিয়াস দেওয়া থাকে, πr² করে এরিয়া বের করে নিবা। আবার অনেক সময় এরিয়া ডিরেক্টলি দিয়ে দেয়। আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর এই থিটাটা হচ্ছে আসলে টর্কটা টাইম টু টাইম চেঞ্জ হয়। সো দেখা যায় এই টর্কটা NIAB সাইন থিটা মানে হচ্ছে যে কখন এর সাথে বি এর অ্যাঙ্গেল কত। ধরো যদি কখনো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে কমে থিটা হয়, কারণ দেখো একটু পর তো এই অবজেক্টটা মানে এই লুপটা ঘুরে যাবে, রাইট, এরকম ঘুরে গেছে। সো যখন ঘুরে গেছে তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে তার অ্যাঙ্গেলটা কমে আসছে, মানে তার ম্যাগনেটিক ফিল্ডের সাথে তার এরিয়া ভেক্টর এখন এদিকে, তখন এই অ্যাঙ্গেলটা কিন্তু কমে আসছে। ওকে, সো অ্যাকচুয়ালি এক এক পজিশনে টর্কটা এক এক রকম হয়। সো এর জন্য দেখা যায় ও একটা সার্কুলার মোশন মেনটেন করে। সো তোমাকে এখানে যদি থিটা কিছু নাও বলে, তুমি বুঝে নিবা এখানে ইনিশিয়াল কন্ডিশনেরটা বলতেছে, মানে যখন থিটা সমান 90 ডিগ্রি, যেমন একদম প্রথমে তো এইভাবে থাকে, প্যারালাল ভাবে থাকে, আর তখন এরিয়া ভেক্টরটা থাকে ঠিক পারপেন্ডিকুলার মানে ভিতরের দিকে, আর তখন এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। তখন টর্ক ইজ ইকুয়াল টু NIAB। টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। সো এই হচ্ছে টর্ক অন আ লুপ। অ্যান্ড এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি পাবো, সেটা হচ্ছে এই যে টাউ ইজ ইকুয়াল টু NIAB, আমরা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে নিলাম, টাউ ইজ ইকুয়াল টু যে NIAB, এখানে এই NIA এই পোর্শনটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট। এটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট। সো আসলে এটাকে এভাবে লেখা যায়, টাউ ইজ ইকুয়াল টু M ক্রস বি।
মানে ম্যাগনেটিক মোমেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্টই হচ্ছে টর্ক। আর ভ্যালু দিয়ে চিন্তা করলে টাও ইজ ইকুয়াল টু এমবি অর এমবি সাইন থিটা, যদি থিটা কাউন্টে আনো। বাট এইটা এমসিকিউতে আসে যে টর্ক ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক মোমেন্ট ইন্টু ক্রস প্রোডাক্ট উইথ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কি? এমসিকিউতে খুব কমন কোশ্চেন। ম্যাগনেটিক মোমেন্টকে অনেক সময় মিউ বি দিয়েও এক্সপ্রেস করে, মিউ বি। ওকে, এই মিউ আর এই মিউ নট যেটা আমরা ইউজ করি সবসময়, ওইটা কিন্তু এক না। সো অ্যাম্বিগুইটি এড়ানোর জন্য এখন অ্যাকচুয়ালি এমই ইউজ করা হয়, বাট এটাকে অনেকে মিউ বি দিয়েও লেখে। সো এই ম্যাগনেটিক মোমেন্ট অর মিউ বি এর ইউনিট, ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে সিম্পলি একটা লুপের নাম্বার অফ টার্নস, তার কারেন্ট, তার এরিয়া। এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে না। সো এই NIA যে বলতেছি, এটার ইউনিট হচ্ছে নাম্বার অফ টার্নসের কোনো ইউনিট নাই, এটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, সো এটার ইউনিটটা বুঝলাম। আর আরেকটা কি জানি দেখানোর কথা, হ্যাঁ, ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স, ধরো একটা আমার কাছে যদি একটা সারফেস থাকে, এরকম একটা সারফেস যদি থাকে, আর সেই সারফেসটার এরিয়া সাপোজ এ, আর ওই সারফেসের ভিতর দিয়ে যদি কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করে, এটা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেও দেখছি, এখানে ছিল ইলেকট্রিক ফ্লাক্স। সো তখন এই সারফেসে একটা ফ্লাক্স আছে বলে, একটা ফ্লাক্স আছে বলা হয় আর কি। সো এই ম্যাগনেটিক ফ্লাক্সকে এক্সপ্রেস করা হয় ফাই বি দিয়ে। ফাই ই হচ্ছে ফর ইলেকট্রিক ফ্লাক্স, ফাই বি হচ্ছে ফর ম্যাগনেটিক ফ্লাক্স, এন্ড এটার ভ্যালু হচ্ছে ফাই বি ইজ ইকুয়াল টু বি ডট এ। ম্যাগনেটিক ফিল্ডের সাথে এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্টই হচ্ছে ফ্লাক্স, অ্যান্ড দিস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। যত স্কেলার প্রোডাক্ট দেখো বা ডট প্রোডাক্ট দেখো, সেগুলোকে কিন্তু আসলে একটা স্কেলার কোয়ান্টিটি বের হয়, যদিও বি আর এ হচ্ছে কি ভেক্টর। এখন এখানে ডট প্রোডাক্টটা কেন দিলাম? ধরো যদি সারফেসটা এরকম থাকে, আমরা জানি সারফেসের এরিয়া ভেক্টর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, বাট ম্যাগনেটিক ফিল্ডটা ধরো এই দিকে, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল যত, তুমি তখন এই ফ্লাক্সটাকে লিখবা বি এ কস থিটা, মানে বি ডট এ। কারণ ফ্লাক্স হচ্ছে ইন্ডিকেট করে যে ঠিক কতটুক ফিল্ড লাইন এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে পাস হচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখো, যদি সারফেসটা এইভাবে থাকে আর ফিল্ড লাইন যদি এই দিকে পাস হয়, এই দিকেই পাস হয় ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে, তখন অ্যাঙ্গেল কত? 0। তখন ফ্লাক্স হচ্ছে কি ম্যাক্সিমাম, জাস্ট সিম্পলি বি এ। আর যদি সারফেসটা এইভাবে থাকে আর ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে যায়, তখন কিন্তু আসলে কোনো ফ্লাক্স নেই। মানে ফ্লাক্স ইন্ডিকেট করে কয়টা ফিল্ড এটার ভিতর দিয়ে পাস করতেছে, বাট এগুলো তো ওর প্যারালেলে পাস করতেছে, ওকে মানে ওর ভিতর দিয়ে যাচ্ছে তো না। ওকে, সো এখানে অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকচুয়ালি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো এখানে ফ্লাক্সটা মিনিমাম, হুইচ ইজ 0। সো এই হচ্ছে ফ্লাক্সের আইডিয়া, যে জাস্ট একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে এরিয়ার প্রোডাক্টটাই হচ্ছে ফ্লাক্স। আর যদি অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়, যদি একই ডিরেকশনে না হয় দুজন, তখন অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট করতে হয়, মানে কস থিটা নিতে হয়। ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি? টেসলা মিটার স্কোয়ার, কারণ এই যে টেসলা আর এরিয়া তো মিটার স্কোয়ার, সো টেসলা মিটার স্কোয়ার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। আর এরপর একটা টার্ম, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে তুমি যদি কোনো একটা সারফেসের ফ্লাক্সকে এরিয়া দিয়ে ডিভাইড করো, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। অ্যান্ড এটা কিন্তু আসলে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে একই জিনিস। সো এভাবে মনে রাখতে পারো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ড একই কথা। ওকে, বি ইজ ইকুয়াল টু ফাই বি বাই এ। মানে তোমাকে একটা সারফেসের ফ্লাক্স বলে দিল যে ফ্লাক্স হচ্ছে, আচ্ছা ফ্লাক্সের আরেকটা ইউনিট আছে, আমি মেনশন করতে ভুলে গেছি। এই টেসলা মিটার স্কোয়ারকে ওয়েবার বলে, মানে টেসলা মিটার স্কোয়ারকে শর্ট করে ওয়েবার বলে, ওয়েবার। সো সিমিলারলি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ডেরও আসলে দুইটা ইউনিট, দুইটাই এসআই ইউনিট। একটা হচ্ছে টেসলা
আর এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। আমি দেখাই যে ওয়েবার পার মিটার স্কোয়ার। সো এই ফ্লাক্সটা যদি ধরো, ফ্লাক্সের কোনো ডিরেকশন হয় না, ফ্লাক্স হচ্ছে সে 10 ওয়েবার আর এটার এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার, তখন এখানে ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু 5 ওয়েবার পার মিটার স্কোয়ার অর 5 টেসলা। একদমই সিম্পল ম্যাথ আসে এগুলো। আচ্ছা, আমি একটু আগে বলে রাখি যে এই পুরো চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়বা। ফার্স্ট অফ অল আজকে যা যা দেখাইছি এগুলো তো লাগবেই। তোমার যদি জানার ইচ্ছা থাকে বা তুমি যদি টাইম পাও, ডিটেল ভিডিওগুলো হালকা পাতলা দেখতে পারো। কোনো একটা ধরো কোনো একটা স্পেসিফিক টপিক আজকে ভিডিওতে তুমি ভালো মতো বোঝো নাই, তখন ওইটা ডিটেল ভিডিওটা দেখতে পারবা। বাট সবগুলো দেখার দরকার নেই, কারণ ওইগুলো মেইনলি ডেরিভেশন, তো ডেরিভেশনগুলো আমাদের দরকার নেই। তপন স্যারের বইটা রিডিং পড়তে হবে একবার, বাট এটা জাস্ট ডেফিনেশনগুলো আর এই যে আজকে যা যা পড়াইছি এগুলো একটু রিক্যাপ করার জন্য, বাট ওইখানে কোনো ডেরিভেশন শেখার দরকার নেই। আর বইয়ের লাইনগুলো একটু ভালোভাবে রিডিং পড়া উচিত এমসিকিউর জন্য। আর এই চ্যাপ্টারে তোমাদের হচ্ছে কনসেপ্ট বুকের প্রত্যেকটা ম্যাথই করতে হবে। কনসেপ্ট বুক অল রিটেন এক্সাম্পল এক্সারসাইজ, অ্যান্ড তুমি সবগুলো পারবাও, কারণ আমি ক্লাসে আজকে ওইগুলো ম্যাক্সিমামই ডিসকাস করে ফেলছি আইডিয়াগুলো। সো এটা ইজিলি পারবা। অল রিটেন অ্যান্ড এক্সাম্পল এক্সারসাইজ এমসিকিউ। এই চ্যাপ্টারটা খুব এফোর্ট দিতে হবে, কারণ এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে বেশি কোশ্চেন আসে। ম্যাগনেটিজম থেকে সবসময় একটু বেশি কোশ্চেন দেয় বা একটু ইন্টারেস্টিং কোশ্চেন দেয় সবসময়। তো এর জন্য তুমি কনসেপ্ট বুক আর কনসেপ্ট বুকের সব রিটেন এক্সাম্পল এক্সারসাইজ এমসিকিউ করবা। কোনোটা কঠিন লাগার কথা না, আর সবগুলো টাইপ করা লাগবে না। আমি এখানে টাইপ নাম্বারগুলো বলতেছি ধরো। আর এই চ্যাপ্টারের জন্য তুমি হাইয়েস্ট 3 days অ্যালোকেট করবা এই উইকে। ওকে, 3 days-এর বেশি যাতে কোনোভাবেই না লাগে। আর কোশ্চেন ব্যাংক এটার করার দরকার নাই, ইজি কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো, আর কনসেপ্ট বুক করলে ওইটা কভার হয়ে যায়। সো এই হচ্ছে তোমার এই চ্যাপ্টার পড়ার স্ট্র্যাটেজি। তুমি এই ভিডিওটা ভালোভাবে দেখবা, এই যে আজকে যে 2টা ভিডিও বানাইছি, আর তপন স্যার বই পড়বা, কনসেপ্ট বুকের রিটেন এক্সাম্পল এক্সারসাইজ এমসিকিউ করবা। আর যদি তোমার কোনো একটা থিওরি একটু কনফিউজিং লাগে, তুমি চাইলে ডিটেল ভিডিও দেখতে পারো, বাট আমি ডিসকারেজ করবো এটা দেখার দরকারই নেই, কারণ অনেক টাইম ওয়েস্ট হবে। আর এখানে কনসেপ্ট বুকের কোন কোন টাইপ করবা আমি বলি। তপন স্যারের বইয়ের কিন্তু কোনো ম্যাথ করার দরকার নেই, জাস্ট থিওরিটা একবার দেখে নেওয়ার জন্য। আর কনসেপ্ট বুকে এই চ্যাপ্টারের থিওরি খুবই ক্লিয়ার করে দেওয়া আছে। ওকে, তুমি দেখবা কনসেপ্ট বুকে আমি যা যা আজকে বলছি প্রত্যেকটা জিনিসই এখানেও একদম আমার মতো করেই লেখা। সো তোমার বুঝতে প্রবলেম হবে না আর কি। এখানে তুমি কয়েকটা টাইপ একটু ইগনোর করবা, বলতেছি। তুমি ফার্স্টে টাইপ 1 থেকে এখানে টাইপ এখানে টাইপ 1 থেকে 15 পর্যন্ত করবা, টাইপ 16 দরকার নাই, ওইটা বাদ। আর টাইপ 17টাও অত ইম্পর্টেন্ট না, এটা একটু দেখো, আমি ওইটা পড়াইও নাই, বাট এটা একটু বই থেকে দেখো, এটা অত ইম্পর্টেন্ট না। মানে তোমার মেইনলি প্রথম 15টা টাইপই দেখতে হবে। আর কনসেপ্ট বুকে সব কিছু খুব সুন্দর গুছায় দেওয়া আছে, সো প্রবলেম হবে না আই গেস। আর কনসেপ্ট বুকে এই যে ইউনিটের ব্যাপারগুলো, এই চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা কোয়ান্টিটির অনেক ইউনিট আছে, যেমন ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কি, ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি, তারপর আমরা দেখছি যে আসলে টেসলা আছে, গাউস আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার আছে। সো এই ইউনিটগুলো এখানে কনসেপ্ট বুকে টেবিল বানায় দিয়ে দেওয়া আছে, মুখস্থ করার দরকার নেই, তুমি একবার নিজে বের করার ট্রাই করলেই বুঝতে পারবা। ওকে, সো এই হচ্ছে এই চ্যাপ্টার পড়ার ওয়ে। আমরা তাহলে একটু কন্টিনিউ করি, বাকি জিনিসগুলো আর 10-15 মিনিটে শেষ দিই। ওকে, এরপর হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা পরীক্ষায় খুবই আসে এবং যেটা অ্যাকচুয়ালি খুব ইজি, মানে এটার ফর্মুলা খুব ইজি, ডেরিভেশনটা টাফ, বাট এটার ফর্মুলা খুব ইজি। হল ইফেক্ট। হল ইফেক্টের আইডিয়াটা হচ্ছে যে ধরো যদি একটা জায়গায়
এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকে, আর এখানে যদি একটা তোমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, বাট কন্ডাক্টরটা রেক্ট্যাঙ্গুলার শেপের, এরকম এরকম এক্স অ্যাক্সিসের দিকে আমি একটা কন্ডাক্টর রাখলাম, মানে এক্স অ্যাক্সিসের দিকে আমার কারেন্ট ফ্লো হচ্ছে সাপোজ এই কন্ডাক্টরের ভিতর দিয়ে। সো এখানে দেখা যায় যে যদি তুমি এরকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখো, আমরা তো জানি যে ম্যাগনেটিক ফিল্ডে ও অ্যাকচুয়ালি একটা ফোর্স ফিল করে, বাট তার পাশাপাশি যদি ধরো ওর ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে এরকম ম্যাগনেটিক ফিল্ড থাকে, মানে জেড অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে যদি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে আর ওর কারেন্ট ফ্লোর ডিরেকশন যদি এই দিকে হয়, তখন দেখা যায় যে তুমি যদি উপরে আর নিচের সাইডটাকে একটা ভোল্ট মিটারের সাথে কানেক্ট করো, ধরো এখান থেকে একটা ওয়্যার নিলা, এই একটা ভোল্ট মিটার, আর এখানে আরেকটা ওয়্যার দিয়ে এটা কানেক্ট করলাম, তখন তুমি দেখবা, আমি একটু চিন্তা করে নিই, তারও ইলেকট্রন যাবে এদিকে, সো এফবিআই এর রুল অনুযায়ী এফ উপরের দিকে, সো ধরো হ্যাঁ, সো তখন তুমি দেখবা যে উপরের দিকে একটা নেগেটিভ ভোল্টেজ আর নিচের দিকে একটা পজিটিভ ভোল্টেজ ক্রিয়েট হয়। এটা রিজন হচ্ছে, দেখো কারেন্ট এদিকে ফ্লো হয়, ওকে, কারেন্ট এদিকে ফ্লো হয় মানে হচ্ছে ইলেকট্রন উল্টা দিকে ফ্লো হইতেছে। সো তখন মানে এটা আমরা কন্ডাক্টরের কথা বলতেছি, কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় যে কারেন্ট ফ্লোর উল্টা দিকে হচ্ছে ইলেকট্রন ফ্লো। সো তখন এইটা তোমার এখানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, মানে এইদিকে হচ্ছে বি, এই হচ্ছে আমরা জানি যে নেগেটিভ চার্জের উল্টা দিকটা হচ্ছে আমার ওই এফবিআই রুলের আই, তাহলে দেখো তোমার থামটা কিন্তু উপরের দিকে পয়েন্ট করে। সো এখানে এই ইলেকট্রনগুলো ডিসপার্সড হয়, মানে ইলেকট্রনগুলো একটু চাপ খায়, চাপ খেয়ে উপরের দিকে উঠে যায়। সো উপরের দিকে যদি তোমার বেশি নেগেটিভ চার্জ জমা হয়, তাহলে নিচের দিকে কি বেশি পজিটিভ চার্জ জমা হবে। ওকে, সো এইটাই তুমি যখন ভোল্টমিটার দিয়ে মেজার করবা, তুমি দেখবে এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছে, এটাকেই বলা হয় হল ইফেক্ট বা হল ভোল্টেজ। এটার ফর্মুলা হচ্ছে হল ভোল্টেজ ভিএইচ ফর হল ভোল্টেজ ইজ ইকুয়াল টু বিভিডি, যেখানে বি হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটার ম্যাগনিটিউড, ডি হচ্ছে এই কন্ডাক্টরটার উইথ, মানে এই উইথটা ডি, আর ভি হচ্ছে এই যে ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে ভিতরে সেই ইলেকট্রনগুলোর ড্রিফট ভেলোসিটি। এই স্মল ভি হচ্ছে ড্রিফট ভেলোসিটি অফ দি চার্জ ক্যারিয়ার্স, ড্রিফট ভেলোসিটি অফ দি চার্জ ক্যারিয়ার্স। চার্জ ক্যারিয়ার কেন বললাম ইলেকট্রন না বলে, কারণ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পজিটিভ চার্জও অনেক সময় কারেন্ট ক্যারি করতে পারে, অ্যান্ড তখন দেখা যায় যে পজিটিভ চার্জ আর কারেন্টের ডিরেকশন একই হয়, অ্যান্ড তখন এখানে এই ভোল্টেজের সাইনটাও উল্টায় যায়। সো আমরা অ্যাকচুয়ালি ওই দিকে যাব না, আমাদের জাস্ট ম্যাথ করার জন্য ভিএইচ ইজ ইকুয়াল টু বিভিডি এইটাই দরকার। আর ড্রিফট ভেলোসিটির কিন্তু ফর্মুলা ছিল, তোমার যদি কারেন্ট ইলেকট্রিসিটি মনে থাকে যে আই ইজ ইকুয়াল টু এন এ ভি কিউ, এরকম একটা ফর্মুলা আমরা শিখছিলাম। সো এখানে এ ছিল অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল এরিয়া, এখানে আমাদের ক্রস সেকশন কিন্তু এই যে এইটা, রাইট, এই যে সাদা কালার করলাম এটা হচ্ছে ক্রস সেকশন। এখন সাপোজ আমার এই দিকে এই যে থিকনেসটা, এই থিকনেসটা হচ্ছে টি, তাহলে ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু কত লেখা যায়, টি ইন্টু ডি। সো আমরা এখান থেকে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু এন ডি টি ভি কিউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, আই বাই এন ডি টি কিউ। সো এখানে ওই ভি এর জায়গায়, মানে অনেক সময় ভি দেওয়া থাকে না কোশ্চেনে তখন এইভাবে দেয় যে ভি এর জায়গায় তুমি এখানে আই বাই এন ডিটি কিউ বসাও, এ হচ্ছে ডি, ডি আর ডি কেটে দাও, তাহলে তুমি কি পাবা, বিআই বাই এন টি কিউ। সো তোমার এই দুইটা ফর্মুলাই মুখস্থ রাখতে হবে, যে হল ভোল্টেজের দুইটা ফর্মুলা, বি ইজ ইকুয়াল টু ভিএইচ ইজ ইকুয়াল টু হল ভোল্টেজ ভিএইচ, এটা ভোল্ট ইউনিট আসবে, ভিএইচ ইজ ইকুয়াল টু বিভিডি অর বিআই ডিভাইডেড বাই এন টি কিউ। আই হচ্ছে কারেন্ট ফ্লো, এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, ড্রিফট ভেলোসিটিতে এটাই ছিল,
নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম ইন 1 মিটার কিউব ভলিউম, টি হচ্ছে থিকনেস, টি ফর থিকনেস, আর কিউ হচ্ছে চার্জ ক্যারিয়ারের চার্জ। এখানে যেহেতু ইলেকট্রন, আমরা এখানে 1.6 ইন্টু 10⁻⁻19 বসাবো। সো এই হচ্ছে হল ইফেক্টের আইডিয়া। হল ইফেক্টের আমি সাজেস্ট করবো তুমি যদি পারো ডিটেল ভিডিও থেকে অ্যাটলিস্ট হল ইফেক্ট আর ওই লুপের ওইটা একটু দেখো, ওকে? ওইটা খুব হেল্পফুল হবে তোমার আইডিয়াগুলো ক্লিয়ার রাখার জন্য। আর যদি পরীক্ষায় বাই চান্স এরকম ভোল্টেজের ডিরেকশন আসে, যেমন এমসিকিউতে দিলে এটা দেয় এরভাবে যে ভোল্টেজটা এরকম যে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে নেগেটিভ ভোল্টেজ আর ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে পজিটিভ ভোল্টেজ আসে। যদি কারেন্টের ডিরেকশনটা উল্টা হইতো তখন কিন্তু ভোল্টেজটা উল্টা হইতো। যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে উল্টা করে দিতাম তখন আবার ভোল্টেজ উল্টা হইতো। সো এইগুলো এমসিকিউতে আসার চান্স কম, তারপরও আসতে পারে। সো তুমি যে আমি যেভাবে বের করলাম একটু আগে ওইভাবে চিন্তা করে বের করবা, এফবিআই ইউজ করে বের করবা। সো এই হচ্ছে হল ইফেক্টের আইডিয়া। হল ইফেক্টে এই এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস ইন 1 মিটার কিউব, আর টি হচ্ছে থিকনেস, কিউ হচ্ছে চার্জ, আর এই ফর্মুলাতে ভি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ডি হচ্ছে তার উইথ। ওকে, সো ডিটেলড ভিডিওগুলো থেকে হল ইফেক্ট আর লুপটা একটু দেখো। আর এখানে একটা কোশ্চেন দেখাই, একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখাই। ধর এটা একটা ইনফাইনাইট ওয়্যার, দেন এখানে একটা সার্কুলার লুপের হাফ, মানে একটা হাফ সার্কুলার লুপ। কনসেপ্ট বুকে এরকম অনেক এক্সাম্পল আছে। সো এরকম একটা হাফ সার্কুলার লুপ, অ্যান্ড দেন এই কারেন্ট ক্যারিং ওয়্যারটা ধরো এই দিকে চলে গেছে। সো এখানে ধরো এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে আই, বলে দেওয়া আছে যে এই রেডিয়াসটা হচ্ছে আর, সে হচ্ছে আই কারেন্ট এখান থেকে ফ্লো হইতেছে। সো আমাদেরকে জিজ্ঞেস করলো এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড কত। সো দেখো এখানে অ্যাকচুয়ালি 3টা তার আছে, এইটা একটা যেটা একটা সেমি ইনফাইনাইট ওয়্যার, এটা একটা সেমি সার্কুলার ওয়্যার, আর এটা একটা সেমি ইনফাইনাইট ওয়্যার। সো আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি। প্রথম সেমি ইনফাইনাইট ওয়্যারটার জন্য কারেন্ট এদিকে, এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, ডিস্টেন্সটা হচ্ছে আর। সো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আমরা কি বলছিলাম, তুমি লেফট এন্ডে কানেক্ট করে দিবা আর রাইট এন্ডে কানেক্ট করে দিবা, দেখবা যে ওইটা পারপেন্ডিকুলারের সাথে কত অ্যাঙ্গেল করে। সো এই অ্যাঙ্গেলটা 0 আর এদিকে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো একটা সেমি সার্কুলার সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য এই φ1 একটা হচ্ছে 0 আর φ2 হচ্ছে 90 ডিগ্রি। সো তোমার বি এর ভ্যালু, B1 এর ভ্যালু আসবে μ0I/4πr sin 0 প্লাস sin 90, মানে জাস্ট এটা μ0I/4πr। এভাবে চিন্তা করতে পারো একটা ফুল ইনফাইনাইট ওয়্যার যেটা দুই দিকেই ইনফিনিট, সেটার জন্য হচ্ছে μ0I/2πr। এখন যদি তুমি এটার একটা সাইডকে কাট করে দাও, অর্ধেক যদি ফালাই দাও, তাহলে পুরো ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যাবে, হাফ। সো দেখো μ0I/2πrকে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে কিন্তু এটা আসে। এটা ডট হবে নাকি ক্রস? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, এটা হবে ডট। তারপর এই সেমি সার্কুলার পোর্শনের জন্য এটা হচ্ছে ফর্মুলা এরকম, B = n μ0I/2r। n এর ভ্যালু কত বসাবা, হাফ μ0I/2r। ওকে, এটাও ডট। সো এটা হচ্ছে B2। আর B3 সেটাও ডট, সেটার ভ্যালু সেম, এটার মতোই একইভাবে চিন্তা করে দেখবা, B3ও সেম। সো টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে 3টার সামেশন। সো এই হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাগনেটিক ফিল্ড বের করার কেস। তুমি এইটা ট্রাই করে দেখো, যে ধরো এইটাকে চেঞ্জ করে এরকম দিলাম যে এটা একটা ইনফাইনাইট ওয়্যার, ইনফিনিটি থেকে একটা ওয়্যার আসছে, দেন এখানে একটা কোয়ার্টার সার্কেল করে ও এদিকে সোজা চলে গেছে, এদিকেও ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু একটু ডিফারেন্ট। তখন এইখানে একটা সেমি ইনফাইনাইট ওয়্যার, এখানে একটা সেমি ইনফাইনাইট ওয়্যার, আর এখানে একটা কোয়ার্টার সার্কেল। ওকে, আমি
ডিটেল ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও আছে যেখানে এগুলো নিয়ে ডিসকাস করছি, আমি ওইটা গ্রুপ চ্যাটে আলাদাভাবে ওইটার লিঙ্কটা দিয়ে দিব, ওইটা দেখা মাস্ট। ওকে, ওইখানে আমি অনেকগুলো কেস ডিসকাস করছি, সো ওইটা দেখলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের আইডিয়াগুলো ক্লিয়ার থাকবে। আর বাকিগুলো তুমি চাইলে দেখতে পারো, নাও পারো, সমস্যা নেই। অ্যান্ড এরপর লাস্ট টপিক, জিওম্যাগনেটিজম। আচ্ছা, জিওম্যাগনেটিজমটা একটু বই থেকে পড়বা, ফ্রম তপন স্যারের বুক। ওকে, আমি এটার আর এটার ডিটেল ভিডিওটা একটু দেখতে হবে। আচ্ছা, বই দরকার নেই, তুমি ডিটেল ভিডিওটা দেখলেই হবে। এটা ডিটেল ভিডিও থেকে একটু দেখো। এটা আইডিয়াটা সিম্পল, যে ধরো একটা জায়গায় আর্থের তো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, রাইট? এটা একটু ব্রড একটা টপিক, সো এটা ডিটেল ভিডিওটা না দেখলে অ্যাকচুয়ালি হবে না। সো আর্থের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যেমন আমরা যেখানে থাকি সেখানে আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা যদি এরকম হয়, সো তখন এই ম্যাগনেটিক ফিল্ডের দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়, একটা হচ্ছে তার হরাইজন্টাল কম্পোনেন্ট, আর একটা হচ্ছে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট। সো হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট থেকে আমরা মেইনটা বের করতে পারি জাস্ট সিম্পলি এইভাবে, রাইট? ওই যে ভেক্টর রেজাল্টেন্ট আর কি, দুইটা পারপেন্ডিকুলার ভেক্টর রেজাল্টেন্ট যেভাবে বের করি। অ্যান্ড এখানে এই অ্যাঙ্গেলটা বের করা যায়, এটাকে ডেল্টা বলে, ডিপ আর ডেল্টা, যেটা হচ্ছে ট্যান ইনভার্স বিভি বাই বিএইচ। এই হচ্ছে জিওম্যাগনেটিজম রিলেটেড। সো এখন ডিটেল ভিডিওর মধ্যে কোন কোন ভিডিও দেখতে হবে আমি ওইটা আলাদাভাবে গ্রুপ চ্যাটে লিঙ্ক দিয়ে দিব। ওকে, আর বাকিগুলো না দেখলেও হবে। আর ওই যে পড়ার ওয়ে বললাম, ফার্স্টে বইটা একবার রিডিং পড়বা, হাইয়েস্ট 1 বা 2 ঘন্টা একবার জাস্ট দেখে যাবা। আর এরপর মেইনলি তুমি পড়বা কনসেপ্ট বুক। কনসেপ্ট বুকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি লেখা আছে। আর এই আজকে যা যা পড়াইছি, আর কনসেপ্ট বুকের এক্সাম্পল, এক্সারসাইজ, এমসিকিউ। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর কালকে হচ্ছে তোমাদের বিকালে 4:30টায়, 4:30 or 5টা আমি জানাবো কয়টায় পারবো।